এবার দেখো, যদি আমি লাইটটা মানে সোর্স অফ লাইট যেটা সেটাকে যদি আমি স্থানান্তরিত করি, যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নেই, তাহলে কী হচ্ছে দেখো, এই যে গ্রিডগুলো আছে, তাই তো গ্রিডগুলো আছে, গ্রিডগুলোর আকৃতি কি আকৃতি পাল্টে যাচ্ছে। স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের প্র্যাকটিক্যাল জিওগ্রাফির আজকের থেকে আমি এই ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, তো এই ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ কি তোমরা সকলেই জানো, তাই তো? তোমরা ম্যাপ প্রজেকশন আঁকতেও পারো, তাই তো? কিন্তু এই অঙ্কন করতে পারাটাই কিন্তু শেষ কথা নয়। কেন তোমরা জানো, তাই তো? যেহেতু তোমাদের এসএলএসটি পরীক্ষা এমসিকিউ টাইপের, তাই তো? প্রশ্ন হবে এমসিকিউ টাইপের, ফলে তোমাদের তো পরীক্ষায় আঁকার কোনো প্রশ্ন নেই, তাই তো? কিছু এঁকে দেখাতে হবে না, তাই তো? প্রশ্ন কি হবে? প্রশ্ন হবে মানে প্র্যাকটিক্যাল জিওগ্রাফির থিওরিটিক্যাল প্রশ্ন হবে। ঠিক আছে, তো এই ম্যাপ প্রজেকশন থেকে, ঠিক আছে, ম্যাপ প্রজেকশন থেকে প্র্যাকটিক্যালের যে থিওরিটিক্যাল পোর্শন আছে, ঠিক আছে, সেই থিওরিটিক্যাল পোর্শনে বা যেসব প্রশ্ন হতে পারে সেই সম্পর্কে ক্লিয়ার কনসেপশন না থাকলে কিন্তু তুমি উত্তর করতে পারবে না। ওকে, তো এই ম্যাপ প্রজেকশনের থিওরিটিক্যাল পোর্শন থেকে কনসেপশন ক্লিয়ার করার জন্য যতটুকু তোমাদের জানতে হবে আজকে আমি তাই চেষ্টা করব। তো প্রথমে আমরা এই ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ কি জেনে নিয়ে চলো। ঠিক আছে, তোমরা সকলেই জানো, তাই কি না? তবু আবার রিভিশন দিয়ে নাও। ঠিক আছে, দেখো যে এই যে প্রজেকশন বা অভিক্ষেপ, এই শব্দটি কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। এই প্রজেকশন বা অভিক্ষেপের কিন্তু অনেক মানে হয়। আমরা প্র্যাকটিক্যাল ভূগোলে কি ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ হিসেবে ব্যবহার করি, তাই তো? তো এই বিষয়টি কেমন দেখো, মনে করো তুমি কোনো কাগজে, ঠিক আছে, তুমি কোনো কাগজে ভূপৃষ্ঠের কোনো এলাকার মানচিত্র অঙ্কন করবে। ঠিক আছে, তো সেটা কোনো মহাদেশের মানচিত্র হতে পারে, কোনো দেশ হতে পারে, বা পুরো পৃথিবীর মানচিত্র হতে পারে। তুমি কাগজে সেটা অঙ্কন করবে। মানচিত্র অঙ্কন করার সময় তোমাকে লক্ষ্য রাখতে হবে যে মানচিত্রের কোনো স্থানের অবস্থান এবং প্রকৃত পৃথিবীতে সেই স্থানের অবস্থান যেন একই হয়, তাহলেই তোমার মানচিত্র সঠিকভাবে আঁকা হলো, তাই তো? আর এই যে মানচিত্রের সঠিক অবস্থান বা পৃথিবীর অবস্থান, সঠিক অবস্থান বোঝানোর জন্য কি করা হয়েছে, পৃথিবীর গায়ে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার কল্পনা করা হয়েছে। এই হচ্ছে দেখো গ্লোব, তাই তো, বা ভূগোলক, তাই তো? তো গ্লোব বা ভূগোলক কি, যে প্রকৃত পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ, তাই তো? এই ভূগোলকে কি আছে, বিভিন্ন দেশ মহাদেশের অবস্থান দেখানো আছে, তাই তো? তো এই যে দেশ মহাদেশের সঠিক অবস্থান নির্ণয় করার জন্য আমরা কি করেছি, এই ভূগোলকে বা পৃথিবীতে কি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার কল্পনা করেছি, তাই তো? এই অক্ষরেখা আর দ্রাঘিমা রেখাগুলো আরো সহজে বোঝার জন্য দেখো আরেকটা উপায় বের করেছে। কেমন দেখো, এবার তোমরা এটাকে মনে করো একটা ভূগোলক, ঠিক আছে? এটা মনে করো উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, ঠিক আছে? তো এই উত্তর থেকে দক্ষিণে এই যে রেখাগুলো টানা হয়েছে, উত্তর থেকে দক্ষিণে এই রেখাগুলো দ্রাঘিমা রেখা, আমরা সকলেই জানি, তাই তো? আর পূর্ব পশ্চিমে এই যে বৃত্তাকারে পৃথিবীকে ঘিরে আছে এই রেখাগুলো কি অক্ষরেখা, তাই তো? তো কি দেখলাম যে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখাগুলো কি পরস্পরকে ছেদ করেছে, তাই তো? আর ছেদ করার জন্য কি এরকম খোপ খোপ তৈরি হয়েছে, তাই তো? তাহলে গোটা পৃথিবী জুড়েই কি এই যে খোপগুলো তৈরি হয়েছে, সব গোটা খোপ মিলে কি একটা জালক তৈরি হয়েছে, তাই তো? গোটা পৃথিবী জুড়ে একটা জালক তৈরি হয়েছে। এই জালকটাকে বলা হয় গ্র্যাটিকিউল, ঠিক আছে? তো জালকটাকে বলা হয় গ্র্যাটিকিউল। আর এই এক একটা খোপ, এই যে পৃথক পৃথক এক একটা খোপ, এই এক একটা খোপকে বলা হয় গ্রিড। তাহলে দেখো যে আমরা যদি সঠিকভাবে মানচিত্র অঙ্কন করতে চাই, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, কাগজে কি করতে হবে, কাগজে এই যে অক্ষরেখা দ্রাঘিমা রেখা দিয়ে যে জালকটা তৈরি হয়েছে, তাই তো? সেই জালকটাকে আগে সমতল কাগজে অঙ্কন করতে হবে, তাই তো? অঙ্কন করার পরে সেখানে যদি দেশ মহাদেশের মানচিত্র আঁকো, তাহলে সেই দেশ মহাদেশের কি অবস্থান সঠিক হবে, তাই তো? এবার দেখো এই যে গ্লোব, ঠিক আছে, তো গ্লোবটা কি ত্রিমাত্রিক বস্তু, তাই তো? এর কি দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা আছে, তাই তো? তো ত্রিমাত্রিক বস্তুর উপরে এই জালক বা গ্র্যাটিকিউলটা আছে। এবার তুমি এটাকে কি করবে, এটাকে তুমি সমতল কাগজে উপস্থাপন করবে, তাই তো? তো সমতল কাগজের কটা মাত্রা, মনে করো এই বোর্ডটা সমতল কাগজ, তাই তো? তো এই বোর্ডের মধ্যে তুমি উপস্থাপন করবে বা আঁকবে। তো এই বোর্ডের কয়টা মাত্রা, সমতল কাগজের কটা মাত্রা, দুটা, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, তাই তো? তাহলে দেখো তুমি ত্রিমাত্রিক রূপটাকে,
তাই তো অক্ষরেখা দ্রাঘিমা রেখার যে জালক, সেই জালকের ত্রিমাত্রিক রূপটাকে কি করবে, দ্বিমাত্রিক তলে বা সমতল কাগজে প্রতিস্থাপন করবে, তাই তো। আর এই প্রতিস্থাপন করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকেই বলা হয় ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ। এবার এটা করার জন্য আমরা আলোর সাহায্য নিতে পারি, ঠিক আছে। কীরকম দেখো, যদি এরকম হয় যে গ্লোবের ভেতরে আমরা কোনো আলো প্রবেশ করালাম, ঠিক আছে, তাহলে আলো প্রবেশ করালে এই যে অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলোর যে ছায়া, সেই ছায়া কী হবে, এই বোর্ডে পড়বে, সমতল কাগজে পড়বে, তাই কি না? কেমন দেখো, দেখো এই গ্লোবের ভিতরে আমি লাইট দিলাম, ঠিক আছে, আলো প্রবেশ করালাম, তাতে কি হলো দেখো, যে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার যে ছায়া সেটা কোথায় পড়লো, দেখো সেটা সমতল কাগজে পড়লো, তাই তো। তার মানে কি দেখো, যে ত্রিমাত্রিক বস্তু থেকে, তাই তো, অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলো কোথায় উপস্থাপিত হলো, দ্বিমাত্রিক তলে উপস্থাপিত হলো, তাই তো। তো এই যে প্রতিস্থাপিত বা উপস্থাপিত হলো, এই উপস্থাপিত হওয়ার প্রক্রিয়াটিকে বলা হয় প্রজেকশন। এবার দেখো, যদি আমি লাইটটা মানে সোর্স অফ লাইট যেটা, সেটাকে যদি আমি স্থানান্তরিত করি, যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নেই, তাহলে কি হচ্ছে দেখো, এই যে গ্রিডগুলো আছে, তাই তো, গ্রিডগুলো আছে, গ্রিডগুলোর আকৃতি পাল্টে যাচ্ছে, তাই তো, কখনো সংকুচিত হচ্ছে, কখনো প্রসারিত হচ্ছে, তাই কি না? তাহলে দেখো, এভাবে যদি আমরা প্রজেকশন করতে যাই, তাহলে কি কি লাগবে, একটা সোর্স অফ লাইট লাগবে, তাই তো, আরেকটা এরকম তল লাগবে। তলটা কি, যার মধ্যে কি বলতো, যার মধ্যে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার যে ছায়া, সেই ছায়াটা উপস্থাপিত হবে, তাই তো, বা রেটিকুলগুলো তৈরি হবে, তাই তো। আবার এই তলটা কোথায় রাখবো, ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু গ্রিডগুলোর আকৃতি পাল্টে যাবে। যদি এখানে রাখি দেখো, তাহলে একরকম হবে, যদি এভাবে রাখি তাহলে একরকম হবে, এখানে রাখলে একরকম হবে, ঠিক আছে। আলোর উৎসের সাহায্যে যে প্রজেকশন করা হয়, ঠিক আছে, সেই প্রজেকশনকে দেখো যে পার্সপেক্টিভ প্রজেকশন বা দৃশ্যানুগ অভিক্ষেপ বলে, ঠিক আছে। কি বলছি, পার্সপেক্টিভ প্রজেকশন বা দৃশ্যানুগ অভিক্ষেপ, ঠিক আছে। এবার এই পার্সপেক্টিভ প্রজেকশনকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা কি বলতো, একটা হচ্ছে দেখো যে নমনিক প্রজেকশন, মানে আলোর উৎস অনুযায়ী, একটা হচ্ছে নমনিক প্রজেকশন, একটা স্টিরিওগ্রাফিক প্রজেকশন, একটা অর্থোগ্রাফিক প্রজেকশন। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে আলোর উৎস অনুযায়ী প্রজেকশন কত প্রকার, অপ্রকার, তিন প্রকার, তাই তো। এবার দেখো এই নমনিক প্রজেকশন, দেখো নমনিক প্রজেকশন কেমন, ঠিক আছে। দেখো মনে করো, এটা মনে করো ভূগোলক, এটা হচ্ছে তার সেন্টার, ঠিক আছে। তো যদি সোর্স অফ লাইট, ঠিক আছে, সোর্স অফ লাইট যদি এই সেন্টার বা কেন্দ্রে থাকে, লাইটটা যদি সেন্টারে থাকে, তাহলে চারদিকে কি আলো ছড়াবে, তাই তো। তার উপর তাহলে যে প্রজেকশন তৈরি হবে, সেই প্রজেকশনটাই হচ্ছে কি নমনিক প্রজেকশন। তাহলে মনে রাখবে যে নমনিক প্রজেকশনের সোর্স অফ লাইটটা কোথা থেকে আসবে, সেন্টার বা কেন্দ্র থেকে আসবে, ঠিক আছে। এরপরে দেখো এই স্টিরিওগ্রাফিক প্রজেকশন। স্টিরিওগ্রাফি কোনটা দেখো, মনে করো যে এখানে আছে, মনে করো টেনজেন্ট বা স্পর্শক তলটাকে রাখা হলো এক মেরুতে, এটা মনে করো উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, ঠিক আছে। তো এক মেরুতে এই স্পর্শক তলটাকে রাখা হলো, ঠিক আছে, স্পর্শক তলটাকে রাখা হলো। আরেক মেরুর থেকে আরেক মেরুতে আসে সোর্স অফ লাইট, আরেক মেরুর থেকে লাইট আসছে, ঠিক আছে। তাহলে যে প্রজেকশন তৈরি হবে, সেই প্রজেকশনটাই হচ্ছে স্টিরিওগ্রাফিক প্রজেকশন, তাই তো, তোমরা জানো এগুলো। তো স্টিরিওগ্রাফিক প্রজেকশনে কি হবে, এক মেরুতে এই স্পর্শক তলটা অবস্থান করবে বা টেনজেন্ট অবস্থান করবে, আরেক মেরুতে কি সোর্স অফ লাইট থাকবে বা লাইট আসবে আরেক মেরুর থেকে, ঠিক আছে। এরপর দেখো অর্থোগ্রাফিক প্রজেকশন। দেখো এবার অর্থোগ্রাফিক প্রজেকশন কোনটা দেখো, যদি এরকম হয় যে সোর্স অফ লাইট, ঠিক আছে, আলোর উৎস যদি এই সেন্টারেও না থাকে, যদি এখানেও না থাকে, মেরুতেও নাই, সেন্টারেও নাই, বাইরে অসীম দূরত্বে, মনে করো এই অসীম দূরত্বের থেকে এরকম সোর্স অফ লাইট যাচ্ছে, ঠিক আছে, লাইট গেলে যে প্রজেকশন তৈরি হবে, সেই প্রজেকশনটাকে বলা হয় অর্থোগ্রাফিক প্রজেকশন। তাহলে প্রশ্ন হলো, আমরা যখন প্রজেকশন অঙ্কন করি, তখন কি আমরা এরকম গ্লোব নেই, এরকম লাইট নেই, বা এরকম স্পর্শক তল বা টেনজেন্ট কি নেই না, তাই তো। আমরা কি করি, আমরা পেন্সিল দিয়ে খাতার মধ্যে প্রজেকশনটাকে আঁকি, তাই তো। তাহলে আমরা কিভাবে আঁকি, কিসের ভিত্তিতে আঁকি, আমরা আঁকি দেখো যে এই যে লাইটের সোর্সগুলো আছে, সেন্টারে আছে, এই মেরুতে আছে বা অসীম দূরত্বে আছে, তাই তো। তো কোন জায়গায় থাকলে কেমন ছবি টেনজেন্টে পড়বে, ঠিক আছে। তো এই ধর্ম বা বৈশিষ্ট্যটাকে অবলম্বন করেই, ঠিক আছে, আমরা কি করি, আমরা বিভিন্ন জ্যামিতিক পদ্ধতি প্রয়োগ করি, কার সঙ্গে সাদৃশ্য রেখে, এই যে আলোর উৎস বিভিন্ন জায়গায় থাকলে কেমন হতো, ঠিক আছে, সেই অনুযায়ী আমরা বিভিন্ন জ্যামিতিক পদ্ধতি অবলম্বন করে প্রজেকশনটাকে অঙ্কন করি।
এবার দেখো যে সামগ্রিক পদ্ধতি বা মেথড অনুযায়ী প্রজেকশন 4 প্রকার, ঠিক আছে, বা 4টা শ্রেণীতে ভাগ করা হয়। কি কি দেখো, একটা হচ্ছে দেখো পার্সপেক্টিভ প্রজেকশন বা দৃশ্যানুক অভিক্ষেপ, 2 নম্বর নন পার্সপেক্টিভ প্রজেকশন বা অদৃশ্যানুক অভিক্ষেপ, 3 নম্বর সেমি পার্সপেক্টিভ প্রজেকশন বা প্রায় দৃশ্যানুক অভিক্ষেপ, আর 4 নম্বর কনভেনশনাল প্রজেকশন বা প্রচলিত অভিক্ষেপ। তোমাদের কিন্তু ইংরেজি নাম মনে রাখাই মনে হয় সহজ হবে, ঠিক আছে। দেখো তো এই পার্সপেক্টিভ প্রজেকশন আগেই বলছি কি যে আলোর উৎস অনুযায়ী, তাই তো, বা আলোর উৎসকে ভিত্তি করে বা আলোর উৎসের সাহায্যে যে প্রজেকশন অঙ্কন করা হয় সেটাই কি পার্সপেক্টিভ প্রজেকশন বা দৃশ্যানুক অভিক্ষেপ, তাই তো। এবার কি কি অভিক্ষেপ হচ্ছে এই পার্সপেক্টিভ, কি করে বুঝবে, দেখো অসংখ্য প্রজেকশন আছে কিন্তু। এবার এই প্রজেকশনগুলো কোনটা কোন শ্রেণীর মনে রাখার সহজ উপায়ও আছে, আমি এক এক করে পরপর বলবো, ঠিক আছে। দেখো দেখো তো এই পার্সপেক্টিভ প্রজেকশন, তাই তো, কি করে বুঝবে কোন প্রজেকশন, দেখো নামের সাথে যদি একটু আগে বলছিলাম যে নমনিক থাকে বা স্টিরিওগ্রাফিক থাকে বা অর্থোগ্রাফিক থাকে, তাহলেই বুঝবে সেই প্রজেকশনটাই কি পার্সপেক্টিভ প্রজেকশন, তাই তো। যেমন যদি বলি যে পোলার জেনিথাল নমনিক প্রজেকশন, ঠিক আছে, পোলার স্টিরিওগ্রাফিক বা পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, পোলার জেনিথাল অর্থোগ্রাফিক প্রজেকশন, তাহলে এই সব প্রজেকশনগুলোই কি এই পার্সপেক্টিভ প্রজেকশন। তাহলে কি করে বুঝবে যে নমনিক স্টিরিওগ্রাফিক বা অর্থোগ্রাফিক যদি থাকে সঙ্গে লেখা, তার মানেই হচ্ছে সেটা কি পার্সপেক্টিভ প্রজেকশন। এরপর দেখো যে নন পার্সপেক্টিভ প্রজেকশন বা অদৃশ্যানুক অভিক্ষেপ, ঠিক আছে। কীরকম, দেখো যে অভিক্ষেপগুলো আলোর উৎস ছাড়াই শুধুমাত্র অঙ্ক ও বিভিন্ন সূত্রের সাহায্যে অক্ষরেখা ও দ্রাঘিমারেখা অঙ্কন করে অভিক্ষেপ অঙ্কন করা হয়, সেই প্রজেকশনকেই এই নন পার্সপেক্টিভ প্রজেকশন বা অদৃশ্যানুক প্রজেকশন মানে অভিক্ষেপ বলা হয়, ঠিক আছে। কি কি অভিক্ষেপ আছে এর মধ্যে, দেখো যে পোলার জেনিথাল ইকুয়াল এরিয়া প্রজেকশন, পোলার জেনিথাল ইকুইডিস্টেন্ট প্রজেকশন, সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন, সিম্পল কনিক্যাল প্রজেকশন, সাইনোসোডাল প্রজেকশন, ঠিক আছে। দেখো এটাও কিন্তু মনে রাখার নিয়ম আছে, তুমি কি করে মনে রাখবে যে কোনটা নন পার্সপেক্টিভ সেটা পরে বলছি আমি, ঠিক আছে। তোমাদের কিন্তু এই নামগুলো মনে রাখতে হবে যে কোনটা কোন প্রজেকশন, ঠিক আছে। দেখো এই নন পার্সপেক্টিভ প্রজেকশনকে কিন্তু অজ্যামিতিক প্রজেকশনও বলা হয়। জ্যামিতিক প্রজেকশন মানে কি বলছি, যেটা আলোর উৎসের সাহায্যে হচ্ছে সেটা জ্যামিতিক প্রজেকশন, ঠিক আছে। এরপর দেখো এরপর সেমি পার্সপেক্টিভ প্রজেকশন বা প্রায় দৃশ্যানুক। দেখো যে যদি কোনো অভিক্ষেপে, ঠিক আছে, আমরা জানি অভিক্ষেপ অঙ্কন হয় কি দিয়ে, অক্ষরেখা দ্রাঘিমারেখার সাহায্যে, তাই তো। যদি একটা এই অক্ষরেখা আর দ্রাঘিমারেখার মধ্যে যে কোনো একটা জ্যামিতিক উপায়ে মানে আলোর উৎসের সাহায্যে, ঠিক আছে, আর অন্যটা, ঠিক আছে, যে কোনো একটা যদি অন্য কোনো উপায়ে অঙ্কন করে প্রজেকশন তৈরি করা হয়, তখন সেই প্রজেকশনটাকেই সেমি পার্সপেক্টিভ প্রজেকশন বা প্রায় দৃশ্যানুক প্রজেকশন বলে, মানে অভিক্ষেপ বলে, ঠিক আছে। তো এই অভিক্ষেপের ব্যবহার খুব কম। এরপর দেখো এই কনভেনশনাল প্রজেকশন বা প্রচলিত অভিক্ষেপ, ঠিক আছে। দেখো এই কনভেনশনাল প্রজেকশন কি, দেখো এই প্রজেকশনটাও মনে রাখবে আলোর উৎস ছাড়া এবং স্পর্শকতল ছাড়াই শুধুমাত্র অঙ্কের মাধ্যমেই গ্রেটিকুল অঙ্কন করা হয়, ঠিক আছে। তো এই প্রজেকশনটা কি বলতো, এই প্রজেকশনটা অন্য প্রজেকশনের কি বলতো মডিফাইড রূপ, ঠিক আছে, এটা মডিফাইড রূপ, ওকে। তো কি কি এই কনভেনশনাল প্রজেকশনগুলো কি কি আছে, দেখো যে মলয়েস প্রজেকশন, হেমার্স প্রজেকশন, প্যারাবোলিক প্রজেকশন, বোনস প্রজেকশন। তো এই প্রজেকশনগুলো হচ্ছে এই কনভেনশনাল প্রজেকশন বা প্রচলিত অভিক্ষেপ, ঠিক আছে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাস।